আচ্ছা, তাহলে গত ভিডিও পর্যন্ত ফাংশনের বেসিক দেখে নিয়েছিলাম। ফাংশন প্লাস প্যারামিটার সম্পর্কে জেনেছিলাম, আর্গুমেন্ট কি, ফাংশন কল করতে হয় কীভাবে, এগুলো দেখেছিলাম। তো এবার এক্সপিরিয়েন্সের জন্য মানে বেসিক শেখার জন্য ঠিক আছে, এবার রিয়েল লাইফ যদি একটা কিছু বানাই তাহলে হয়তো বেটার হবে। তো সাপোজ একটা ভ্যারিয়েবল আছে আমার কাছে, অ্যামাউন্ট ইকুয়ালস টু 100। এখন এটাকে যদি কনসোল লগ করি, কনসোল লগ অ্যামাউন্ট, আচ্ছা সিম্পল, এটাকে যদি কনসোল লগ করি তাহলে দেখতে পাবো 100, সিম্পল জিনিস। এখন এই অ্যামাউন্ট যেটা আছে সেই অ্যামাউন্টটাকে ইনক্রিজ করতে হবে। সাপোজ এই অ্যামাউন্টের সঙ্গে আমি আরও কিছু অ্যামাউন্ট জুড়তে চাইছি, ধরো আরও 100 টাকা জুড়বো, তাহলে কীভাবে জুড়তে পারি? প্লাস করতে হবে। লিখবো কীভাবে, লেখার পদ্ধতিটাই জানতে চাইছি। আরেকটা ভেরিয়েবল সেটার মধ্যে আছে লেট, লিখলাম যে অ্যামাউন্ট 2, এবার এর সঙ্গে লিখে দিলাম আরও 100। এবার যদি অ্যামাউন্টের সঙ্গে অ্যামাউন্ট 2 জুড়ে দিই তাহলে কী হবে? তাহলে 200 দেখাবে, সিম্পল। কিন্তু সমস্যা হলো এই অ্যামাউন্টটা আমি বারবার জুড়তে চাই, মানে আমি এমন একটা প্রোগ্রাম বানাতে চাইছি যে আমি ব্যাংকে গিয়ে যখন টাকা ডিপোজিট করব, তো আমার অ্যাকাউন্টেই তো আমি ডিপোজিট করছি বারবার, তাহলে এখন আমার যতদিন ধরে অ্যামাউন্ট থাকবে, মানে অ্যাকাউন্ট থাকবে, ততদিন আমি অ্যামাউন্ট জমা করতে থাকবো। তাহলে এরকম অ্যামাউন্ট যদি প্রত্যেকবার জুড়তে হয়, কখনো 100, কখনো 200, কখনো 500, কখনো 5000, তাহলে বারবার বারবার আমাকে ভ্যারিয়েবল নিতে হচ্ছে, আর সেগুলোকে এর সঙ্গে জুড়তে থাকতে হবে, তাই না? এরকম লম্বা চেইন হবে। তো এটা মনে হয় যে টেকনিক্যালি একটু প্রবলেমেটিক, ভেবেই মনে হচ্ছে যে আমি কতদিন ধরে জুড়বো ওইভাবে। কিন্তু আমার অ্যাকাউন্ট তো একটাই ছিল, তাহলে যদি একটা অ্যামাউন্ট, ওই অ্যামাউন্টটা একটা অ্যাকাউন্টে গিয়েই জমা হয় বারবার, তাহলে বারবার একটা করে পাত্র নেওয়ার কি দরকার? একটাই আমার ব্যাংক আছে, ওর মধ্যে গিয়ে রোজ আমি কিছু খুচরো পয়সা জমাই। তো বাড়িতে যে পিগি ব্যাঙ্কগুলো থাকে, পয়সার ঘর, একটাই তো থাকে নাকি প্রত্যেকটা টাকা রাখার জন্য একটা করে ঘর? একটাই। তো ওর মধ্যেই যদি জুড়তে পারি তাহলে তো বেটার হতো, তাই না? তাহলে জুড়বো কী করে এখন? তাহলে এই যে অ্যামাউন্ট যেটা ছিল, মানে পুরনো যে ব্যাগটা ছিল, এটাকে কিন্তু আর লেট লেখা যাবে না, কারণ অলরেডি একবার লিখে ফেলেছি আমি। তো এই যে অ্যামাউন্টটা ছিল সেটা পুরনো টাকাটা, মানে এখানে 100 টাকাই ছিল, এর সঙ্গে যদি আমি এটা জুড়ে দিই আরও 100, এবার অ্যামাউন্টটাকে যদি আমি প্রিন্ট আউট করি তাহলে কী পাবো? 200 পাবো না? অ্যাকচুয়ালি প্রিন্ট কিন্তু এটাই হলো। তো এর জন্য এর সঙ্গেই 100 জুড়ে দিল, মানে যা ছিল তার সঙ্গেই জুড়ছে। এবার নেক্সট লাইনে এসে তুমি আবার নতুন করে ভ্যারিয়েবল নেওয়ার দরকার নেই, তুমি এখানে এসে আবার জুড়ে দিলে 500, তাহলে টোটাল হলো 700। অ্যাকচুয়ালি কিন্তু এটাই কিন্তু জুড়লো। তার মানে আমাকে কিন্তু বারবার বারবার নতুন ভ্যারিয়েবল নেওয়ার দরকার নেই, একটা ভ্যারিয়েবল দিয়ে কাজ মিটে যাচ্ছে, আমি ওর মধ্যে গিয়ে জমা করছি। এখন এটা সিম্পল একটা বীজগণিত অঙ্কের মতো, তাই না? এত টাকা ছিল তার সঙ্গে জুড়েই যাচ্ছে আমি পরপর। তো এটা খাতা কলমে যদি লিখতাম এইভাবেই লিখতে হতো আমার, কিন্তু প্রোগ্রামিংয়ের ক্ষেত্রে এর একটা শর্টকাট আছে। শর্টকাটটা কি বলছে যে তোমার এত কিছু লেখার দরকার নেই, তার বদলে তুমি কী করো, একটা প্লাস দাও আর একটা ইকুয়ালস টু দাও, তারপরে কত টাকা জুড়তে চাইছো সেটা বলো, তাহলে আমি জুড়ে দেবো। দেখো 200 হয়ে গেছে। তো আগে যেটা ছিল সেটার সঙ্গে আমি জুড়ে দিয়েছি আরও 100। ওকে, তাহলে আমাকে শুধু ওই অ্যামাউন্ট কথাটা আরেকবার লিখতে হলো না। আচ্ছা, আমি যদি শুধু প্লাস দিই, সমান সমান চিহ্নটা না দিই, তাহলে এটা আমি যদি এখন এখানে প্লাস দিই, প্লাস হচ্ছে না। তো এটা তো স্টোর করতে হবে, আমাকে কোথাও একটা গিয়ে জমা করতে হবে। এর সঙ্গে হয়েছে, কিন্তু এর সঙ্গে জমা করতে বলিনি আমি। না, যেহেতু আমার অ্যামাউন্টের মধ্যে 100 আছে ভ্যালু, সেক্ষেত্রে আমি আবার অ্যামাউন্ট 100 প্লাস করে দিলাম, শুধু প্লাস সিম্বলটা দিয়ে। হ্যাঁ, এবার স্টোর করতে হয়, মানে এটা 100 তো জুড়েছো, এখানে এটাকে আবার স্টোর করে রাখতে হবে, সেটার সঙ্গেই অ্যাড হতে থাকবে, বারবার 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 অ্যাড হতে থাকবে। ওকে, এখানে হয়তো দেখতেও পাচ্ছ যে এখানে একটা কিছু একটা এরর আসছে। ওকে, তো এখন এটাকে আমি একটা ইকুয়ালস টু দিলাম। স্টোর করতে হবে, আমার মেন কথা হলো স্টোর করে রাখতে হবে, সেখান থেকে ভ্যালু টেনে বের করতে হবে আমাকে। এখন এই যে অ্যামাউন্টটা যেটা এসছে, এই অ্যামাউন্টের সঙ্গে যদি নেক্সট টাইম তুমি আবার জুড়তে চাও, তাহলে এটাকে কপি করো, কপি করে এখানে এসে জুড়ে দাও 500, রান করো, এখন 700 হয়ে গেল। তাহলে ওভারঅল 700, এটা প্রিন্ট হচ্ছে কিন্তু এটাই। ওকে, আমি শুধু জুড়তে থাকছি, এখানে নতুন কিছু কিন্তু হচ্ছে না। ওকে,
আচ্ছা, এবার এই যে কাজটা হলো, এই কাজটাকে আমরা যদি এখন চেষ্টা করি যে একটা কোনো ফাংশনের ভিতর থেকে আমি মডিফাই করব, তাহলে কিভাবে করতে পারি? মানে সাপোজ সবার প্রথমে এরকম একটা ব্লক করলাম, আর ওই যে অ্যামাউন্টটা ছিল সেই অ্যামাউন্টটা এখানে লিখলাম। লেখার পরে আমি এখানে এসে লিখে দিলাম ফাংশন। ওকে, ফাংশন লেখার পরে আমি লিখলাম এখানে, ধরো আমি অ্যামাউন্ট টাকা জমাচ্ছি তো সেই জন্য নাম লিখলাম ডিপোজিট, এরকম ব্র্যাকেট দিয়ে দিলাম একটা, তাহলে একটা ফাংশন তৈরি হলো। এবার আমরা কি জানি এই ফাংশনটা এরকম যদি ফাংশন থাকে তাহলে এই কোডটা চলে না, তাহলে এখন যদি রান করি তাহলে সেই 100ই দেখতে পাবো, মানে হলো এটা। কিন্তু এই যে অ্যামাউন্টটা, এই অ্যামাউন্টটাকে কিন্তু পরিবর্তন করা যাচ্ছিল এই লাইনটা লিখে, কিন্তু এখন আর করা যাচ্ছে না, এখন আর যাচ্ছে না। তো আমরা কি করতে পারি, এই ফাংশনটাকে যদি একবার কল করে দিতে পারি এখানে এসে, একবার কল করে দিলাম। এবার যদি রান করে দেখি তাহলে দেখো 200 হয়ে যায়, তার মানে এখান থেকে এখন এটা কাজ করা শুরু করে দিয়েছে। ঠিক আছে, এবার আমি এই ফাংশনটা এখানে এসে যদি আরেকবার কল করি, কি কনফিউশন হলো কিছু? কনসোলের লকটা কেটে তারপরে চলে গেল, ডিপোজিট তো কল করা হলো আর তা আসলো না। ডিপোজিট আমি কল করেছি শুধু, তুমি এই ফাংশনটাকে কল করেছো, চলার কথা বলেছো, চলার পরে কি করতে হবে, চলার পর যেই যখন চললো না এই অ্যামাউন্টের সঙ্গে এই 100টা যুক্ত হয়েছে, কিন্তু দেখাচ্ছে না, কারণ দেখার জন্য তুমি কোনো কিছুই লেখোনি, কারণ এখানে যদি দেখতে হয় তাহলে কনসোল বলে কিছু লিখতে হয়, তো এরকম কোনো কিছু তো লেখাই নেই, সেই জন্য দেখাচ্ছে না। এমনি এর সঙ্গে 100 জুড়ে গেছে অলরেডি। এই কনসোল লকটা তাহলে ভিতরে লিখে দাও এখানটা, তাহলে এই কনসোল লকটা আমি ভিতরে লিখতে পারি এখানে, কিন্তু এখানে ভিতরে লিখলে হবে না, এই কারণে হবে না কারণ এই যে অ্যামাউন্টটা, এই অ্যামাউন্টটা আমি কি করতে চাই সেটা আমি বাইরে এসে বলবো, তার থেকে আমি একটা কাজ করতে পারি, এখান থেকে একটা রিটার্ন করাতে পারি। ঠিক আছে, এটা একটা নতুন শিখলাম যে রিটার্ন করাতে পারি, এই অ্যামাউন্টটাকে আমি ফেরত নিয়ে নিলাম এখন এখান থেকে। এই যে জিনিসটা এখন যেটা তৈরি হলো সেটাকে এখন যদি তুমি এখান থেকে রান করাও তবুও কিছু হবে না, এখান থেকে শুধুমাত্র ফেরত এসছে। এখন এটাকে যদি আমি কনসোল লক করি তাহলে দেখো কি হচ্ছে এখানে, তাহলে দেখো 200 দেখতে পাচ্ছি। এটাকে যদি তুমি এখান থেকে সরিয়ে দাও তাহলে কি হচ্ছে দেখো, আনডিফাইন্ড। এবার প্রশ্ন হলো যে আনডিফাইন্ড কোথা থেকে এলো। ওকে, এটা কিন্তু ইন্টারভিউর ইম্পর্টেন্ট কোশ্চেন একটা, যে একটা ফাংশন আমি কল করলাম, বানালাম, তারপর ফাংশনটাকে কল করলাম, তারপর আমি আনডিফাইন্ড দেখতে পেলাম। কেন আনডিফাইন্ড দেখতে পেলাম? আনডিফাইন্ড তো একটা ভ্যালু, তো কাইন্ড অফ ডেটা টাইপ না, আনডিফাইন্ড ভ্যালু, নাল একটা, আনডিফাইন্ড একটা ডেটা টাইপ, তাহলে এখানে আনডিফাইন্ড কেন দেখালো? কারণ যে কোনো ফাংশন থেকে তুমি যদি কোনো একটা ভ্যালুকে রিটার্ন না করো, একটা ভ্যালু মানে হলো একটা ভ্যারিয়েবল, এখান থেকে যদি তুমি রিটার্ন না করো তাহলে কিন্তু বাই ডিফল্ট আনডিফাইন্ড পাঠিয়ে দেবে। এটা জাভা স্ক্রিপ্ট করে, জাভা স্ক্রিপ্ট আনডিফাইন্ড পাঠিয়ে দেয়, যে তুমি কিছু রিটার্ন করোনি, আমি আনডিফাইন্ড দেখিয়ে দেবো যে তুমি আনডিফাইন্ড রিটার্ন করেছো। তো অ্যাকচুয়ালি এখানে না আনডিফাইন্ড লেখা আছে এরকম। ওকে, এটা পাঠিয়ে দিয়েছে, সেই জন্য আমরা দেখতে পাচ্ছি, কিন্তু আমরা কি পাঠাতে চাইছি, এই অ্যামাউন্টটাকে ফেরত পাঠাতে চাইছি। তো এখন অ্যামাউন্টটাকে আমি ফেরত পাঠালাম এখান থেকে, এবার রান করি, এবার 200 দেখতে পাচ্ছি। আচ্ছা, এবার যদি আমি আরেকবার কল করি এখান থেকে, 200-র সঙ্গে যোগ হচ্ছে, আমি যতবার এখন কল করতে থাকবো কি হবে, 100 করে যোগ হবে, দেখতে পাচ্ছ এবার 400। তো বেসিক্যালি হচ্ছেটা কি, এই যে নাম্বারটা, এই যে অ্যামাউন্টটা, এই পরিমাণটাকে বাড়াতে পারছি শুধুমাত্র এই একটা কল করে করে, এই একটা কল করছি বেড়ে যাচ্ছে, একবার কল করছি বেড়ে যাচ্ছে, একবার কল করছি বেড়ে যাচ্ছে, বাড়ছে কি না? তো এরকম কিছু আইডিয়া দিতে পারবে যে প্রত্যেকবার 100 না বৃদ্ধি পেয়ে আমি যত টাকা বলবো তত টাকা বাড়াতে হবে, এরকম কোনো সিস্টেম বানানো যেতে পারে? আমি প্রথমবার ইচ্ছা হলো 50 টাকা দেবো, পরের বার ইচ্ছা হলো 200 টাকা দেবো, কখনো ইচ্ছা হলো 5000 টাকা দেবো, তো সেই অনুযায়ী বাড়াতে হবে। প্রত্যেকবার না হলে কল করলে 100 করেই বাড়ছে, তাই না? এই অ্যামাউন্টটা 100 করেই বাড়ছে আমার।
একটা ভেরিয়েবলের মধ্যে রাখতে হবে 100টা নিচের 100টা। তার মানে এমনি বুঝতে পেরেছি যে এই 100টাকে কিছু একটা করতে হবে। তো এই 100টাকে যদি কোনোভাবে আমরা পরিবর্তন করতে পারি, তো এই 100টাকে পরিবর্তন করতে হলে এই ফাংশনের ভিতরে ঢোকার প্রয়োজন আছে, কারণ বাইরে থেকে হবে না, আমাকে ভিতর থেকে ঢুকতে হবে, মানে এর ভিতরে ঢুকতে হবে, এই ব্লকের ভিতরে ঢুকতে হবে। এই ব্লকের ভিতরে ঢোকার প্রসেস কোনটা? এটা তো একটা ব্লক, একটা বক্স। এই বক্সের তো একটা নিশ্চয়ই কোনো ওপেনিং থাকবে, একটা ঢাকনা থাকবে। এই ঢাকনাটা কোনটা যার মধ্যে গিয়ে ঢুকে আমি কিছু একটা করতে পারবো, খুঁজতে পারবো বা বের করতে পারবো? তো একটা বক্স যখন আটকানো থাকে, এটা হলো সেই বক্সটা আটকানো আছে, এর ভিতরে ঢোকার উপায় কোনটা? এখান দিয়ে ঢুকতে হবে। এখান থেকে ঢুকতে হবে। ওটাকে কি বলে? কোনো ফাংশনের যে ঢোকার যে জায়গাটা, বক্সটা হলো ফাংশন, বক্সের যে ঢাকনাটা বন্ধ রয়েছে, ওটা ঢোকার যে জায়গাটা, গেটটা, সেখানে ঢোকার জন্য আমাকে প্যারামিটার দিতে হয়। ওকে, এটাকে সিম্পল ভ্যারিয়েবল বলতে পারো, কিন্তু ফাংশনের ক্ষেত্রে এটাকে প্যারামিটার বলতে হয়। ওকে, না হলে বুঝতে পারবে না সবাই। তো এই যে প্যারামিটারটা এখানে ঢোকার জন্য রেডি, এখন একে ভিতরে, এখন এই ভিতরে চলে যেতে পারবে, যেহেতু এই গেট দিয়ে ঢুকে গেছে, তার মানে ভিতরে চলে যাবে। তো ভিতরে গিয়ে এখানে গিয়ে বসে যাবে, এখানে। এখন এখানে যেহেতু তুমি লিখে দিয়েছো প্যারামিটার, তাহলে এখানে তোমাকে কিছু লিখতেই হবে। যদি তুমি এখানে না লেখো, কারণ এই এক্সকে কিছু বলোনি তুমি, সেই জন্য নট এ নাম্বার। এটা যদি অন্য কোনো ল্যাঙ্গুয়েজ যেমন পিএইচপিতে করবে, তখন কিন্তু এরর আসবে। এখানে এসে ন্যান দেখিয়েছে, কারণ নট এ নাম্বার দেখাচ্ছে ঠিকই, যে কোনো নাম্বার নয়। এক্সের সঙ্গে তুমি কি যোগ করছো, কিছুই দাওনি এখানে, তো সেই জন্য নট এ নাম্বার দেখাচ্ছে। যদি পিএইচপিতে যাও, এরর হয়ে যাবে, পুরো প্রজেক্ট বন্ধ হয়ে যাবে কিন্তু। তো আমাকে এখানে আমি বললাম যে প্রথমবার আমি 100 টাকা জুড়তে চাই, মানে ডিপোজিট করব, ব্যাংকে জমা রাখলাম। দ্বিতীয়বার আমি বললাম যে 500 টাকা জমা রাখবো, আর তৃতীয়বার আমি গিয়ে 1000 টাকা জমা রাখলাম। তাহলে এখন ক্লিয়ার করে পুরোটা রান করলে, প্রথমে যখন 100 টাকা রেখেছিলাম, মোট কত হয়েছে? 200। তারপরে 500-র সঙ্গে 200, 700। কত সিম্পল ইজি জিনিস। এখন এই যে অ্যামাউন্টটা, এই অ্যামাউন্টটা আমি শুরু করছি 0 টাকা দিয়ে। এখন রান করি, 100, 400, 1600। তাহলে আমাদের কিন্তু একটা ডিপোজিট ফাংশন হয়ে গেল। এখন এখানে একটা মেসেজ দিতে পারি, আর এই যে অ্যামাউন্ট যেটা আছে, সেই অ্যামাউন্টটাকে আমি লিখে দিলাম ব্যালেন্স। এটাকেই কপি করছি, যেখানে যেখানে অ্যামাউন্ট আছে এখানে এখানে ব্যালেন্স লিখছি, যাতে মিনিংফুল হয় ব্যাপারটা। এটা ওকে। এখন এই যে রিটার্ন যেটা আসছে না, এই রিটার্নের পরে যদি কোনো কোড থাকে, সেই কোডটা কিন্তু আর চলে না, কারণ রিটার্নের পরে মানে রিটার্ন যে লাইনটা হয়, সেই লাইন থেকে কোড ফেরত চলে আসে বাইরে, আবার ব্যাক করে বাইরে চলে আসে, তো তারপরে আর কোনো কোড চলে না। তো এই রিটার্ন করার সময় আমি একটা কাজ করতে পারি, এখানে একটা মেসেজ লিখতে পারি। ওকে, তো যাতে এখানে আরও মিনিংফুল হয় ব্যাপারটা। তো ব্যাকটিক ইউজ করছি। ব্যাকটিক কেন দেয় জানা আছে, কারণ ওর মধ্যে স্ট্রিং লিখতে পারি। এইভাবে লিখতে পারি যে ইউ হ্যাভ সাকসেসফুল ডিপোজিট, এরকম লিখলাম, ডিপোজিটেড কত টাকা দিয়েছিলাম, এক্স টাকা জমা রেখেছিলাম, কারণ ওই এক্সের থেকেই তো নাম্বারটা আসছে। ওকে, ইওর কারেন্ট ব্যালেন্স ইজ ডলার, কত ব্যালেন্স? ওই যে ব্যালেন্সটা হবে, তাই না? আর এটা যাতে 2 লাইনে দেখতে পাই, সেই জন্য একটা \n দিয়ে দিলাম। ঠিক আছে, এখন এই মেসেজটা দেখতে পাবো আমরা যদি সব কিছু ঠিকঠাক থাকে। দেখো, 3বার অ্যামাউন্ট ডিপোজিট করেছি। প্রথমবার 100 টাকা দিয়েছিলাম, ব্যালেন্স 100 টাকাই হবে, কারণ শুরু হচ্ছিল ওখান থেকে। দ্বিতীয়বার 500 টাকা দিয়েছিলাম, তাহলে এখন ব্যালেন্স কত হলো? ক্লিয়ার হলো? এবার তাহলে কি করতে পারছি আমরা, কোনো ফাংশনের ভিতর থেকে বাইরের একটা ভ্যারিয়েবলকে ম্যানিপুলেট করতে পারছি। সিম্পল, ইজি। বারবার এটা মুছতে হচ্ছে, সেই জন্য একবারে মুছে দিলাম পুরো স্ক্রিনটা। না, একবারই আসবে, যতবার প্রিন্ট হচ্ছিল একবার। এবার পরের যে টাস্কটা হবে, সেই টাস্কটা হলো যে আমি যদি এখন টাকা তুলতে যাই,
তাহলে টাকা কোথা থেকে তুলবো? টাকা যে ব্যালেন্স আছে সেখান থেকেই আমি টাকা তুলবো, তাই না? তো তার জন্য আমরা একটা কি করতে পারি, একটা ফাংশন বানাতে পারি। আবার একটা ফাংশন নাম রাখলাম উইথড্র। এরকম একটা উইথড্র নামে ফাংশন দিলাম। তো এখন আমার কাছে তো একটা ব্যালেন্স ছিলই পূর্বে। জিনিসটা সিম্পলিফাই করার জন্য আমরা একটাই রাখছি যে 100 টাকা জমা দিয়েছি গিয়ে, প্রথমবার অ্যাকাউন্ট খুলেছি 100 টাকা দিয়ে বা 1000 টাকা দিয়ে অ্যাকাউন্ট খুলেছি। তো যখন উইথড্র করব সেই 1000 টাকা থেকেই আসবে আমার, তো আমি 1000 টাকা থেকে বিয়োগ করলাম। এইভাবেই লিখতে পারি। আমি যদি এখন এইভাবে লিখে রাখি তাহলে কি হবে, প্রত্যেকবার 100 টাকাই মাইনাস হবে। কিন্তু আমরা কি চাইছি যে আমার ইচ্ছা খুশি আমি টাকা তুলবো। তো ইচ্ছা খুশি টাকা তুলতে চাইলে আমাকে তাহলে এই বক্সের এখান থেকে এন্ট্রি নিতে হবে। এটার এক্স আর এটার এক্স আলাদা, কারণ এইটা এর সঙ্গে সীমাবদ্ধ, এর বাইরে লিক করবে না, বাইরে আসতে পারবে না। এই এক্সটা এর সঙ্গেই সংযুক্ত, এই এক্সটা হ্যাঁ, কারণ এই ফাংশনের মধ্যেই এ সীমাবদ্ধ, এই ফাংশনের মধ্যে এ সীমাবদ্ধ। যদি কনফিউশন হয় ঠিক আছে, অসুবিধা নেই, তুমি এখানে ওয়াই লিখে দাও। ওকে, এখানে ওয়াই লিখে দাও। এখন আমি যখন রিটার্ন করব তখন এরকমই কিছু একটা মেসেজ পাবো। তো লিখে সময় নষ্ট করে লাভ নেই, আমরা এইভাবে লিখছি। একই জিনিস পাবো টাকা তোলার পরে। তো মেন ফাংশন হলো কিন্তু এইটাই, একবার যুক্ত হবে একবার বিয়োগ হবে। তো এবার আমি গিয়ে টাকা তুলতে যাচ্ছি। ইউ হ্যাভ উইথড্রন ওয়াই টাকা আর ব্যালেন্স এটা আছে। তো এখন এই যে নামটা দিলাম উইথড্র, আচ্ছা কপি 100 টাকা এখানে করে দিই 100 টাকা। 100 টাকা যদি এখন দেখতে চাই তাহলে দুটো মেসেজ দেখতে পাবো এখানে, তাই তো? 1000 টাকা ডিপোজিট করেছি ব্যাংকে, তাহলে 1000 টাকা দিয়ে শুরু হয়েছে, 100 টাকা তুলেছি, এখন আছে ব্যাংকে 900 টাকা। ওকে, তাহলে এখন সিম্পল হয়েছে ব্যাপারটা। এইবার মনে করো তুমি যে এই পর্যন্ত বুঝেছো তো যে অ্যাকচুয়ালি ঘটনা কী ঘটছে, সিম্পল কিন্তু যোগ বিয়োগ হিসাব, যোগ বিয়োগ ছাড়া কিছুই না। মনে করো তুমি 1000 টাকা রেখেছো প্রথমবার, কিন্তু গিয়ে 2000 টাকা তোলার চেষ্টা করেছো, তাহলে কি হবে? তুলতে পারবো কি? তুলতে তো দেবে না, তাহলে একটা মেসেজ দেবে ইউ ডোন্ট হ্যাভ এনাফ ব্যালেন্স, তাই তো বলে যে পেমেন্ট করতে গেলেও তো তাই বলে। তারপরে আমি যদি প্রথমে যে টাকাটা রেখে শুরু করেছি সেই টাকাটা হয়তো অনেক দিন আগে রেখেছি, এখন ভুলে গেছি যে প্রথমে কত রেখেছিলাম, সে ব্যালেন্সটা চেকও করার দরকার। কিন্তু আমি যখন উইথড্র করলাম তখন দেখতে পাচ্ছি এখান থেকে। আবার যখন তোমার এখানে আমি টাকা রেখেছিলাম তখন একবার দেখতে পাচ্ছি যে এখন ব্যালেন্স কত আছে। কিন্তু আমার কখনো এরকম প্রয়োজন হয়, কখনো কখনো আমরা কিন্তু শুধুমাত্র ব্যালেন্স দেখতে যাই, না টাকা জমা দিই না টাকা তুলি, শুধু ব্যালেন্স চেক করতে যাই, এই মিনি স্টেটমেন্ট নিই। তো সেটার জন্য আমরা কি করতে পারি, একটা ফাংশন বানাতে পারি, এটার নাম রাখলাম ব্যালেন্স চেক। তো এই ব্যালেন্সটা চেক করব কি করে? ব্যালেন্স চেকের জন্য কি দরকার হবে? ব্যালেন্সটা আছে কিসে? এর মধ্যেই আছে। তাহলে এই ভ্যারিয়েবলটা যদি এখানে লিখে দিই, কনসোল লক করে তো দেখা যাবে কত আছে। হ্যাঁ, BALANC শুধু এরকম লিখে দিলে কিন্তু হবে না, এটাকে রিটার্ন করতে হবে এখান থেকে, যে কোনো একটা ভ্যালুকে রিটার্ন করতে হয়। ওকে, তো এই নামটা যখনই কল করবে তখন এখানে যে টাকাটা আছে না, যে অ্যামাউন্ট আছে সেই অ্যামাউন্টটা এখানে দেখাবে। ওকে, তো একটা জিনিস এখানে করা হয়নি, এটা একটু করে দিই। নোটিশটা এমনভাবে লিখতে হয় এই যে মেসেজটা, যাতে মিনিংফুল হয় বিষয়টা। এখন রুপিসটা দেখাচ্ছে, এখন ঠিকঠাক দেখাচ্ছে। আচ্ছা, তো এখন ব্যালেন্স চেক করি আমরা। তো ব্যালেন্স চেক করার জন্য কি করতে হবে? আবার একই রকম কনসোল লক করতে হবে, তাই তো? তো আমি একবার এখানে কনসোল লক করছি, কনসোল ডট লগ, এই যে ভ্যারিয়েবলটা, এই ফাংশনের নামটা, এই ফাংশনের নামটা এর মধ্যে গিয়ে পাস করিয়ে দিলাম। ওকে, এখন যদি রান করি
জিরো। কেন জিরো? কারণ প্রথমবার তো জিরোই ছিল, এটা তো আগে প্রিন্ট হয়েছে, কারণ আমি তো এখনো টাকা জমা দিইনি। মানে নিচে লেখো দেখি কি আছে। এবার যদি এখানে এসে লিখি কন্ট্রোল এক্স, 1000 টাকা দেখাবে। তাহলে এখন কত দেখাবে? 1000 টাকা, পারফেক্ট দেখাচ্ছে। এবার যদি এটাকে কাটি, কেটে এখানে লিখি, তাহলে কত দেখাবে? 1100 টাকা। কোন মাইনাস করলে? এই যে 900 টাকা ছিল না লাস্ট অবধি, 100 টাকা তুলেছিলাম তো। আচ্ছা আচ্ছা, উইথড্র করা হয়েছে। হ্যাঁ, এই জিনিসটাই খেয়াল করতে হবে, অ্যাকচুয়ালি এটাই দেখার যে কখন কি প্রিন্ট হচ্ছে। প্রথমে আমি 1000 টাকা রেখেছিলাম, ডিপোজিট আর উইথড্র করা। তারপর আবার 100 টাকা তুলে নিয়েছি, তারপরে গিয়ে ব্যালেন্স চেক করতে গেছি যে 100 টাকা তো তুলে নিলাম, এখন দেখি কত টাকা আছে আমার কাছে। তো এবার এখানে এসেও আমরা সেই একই রকম মেসেজ লিখতে পারি, ইওর কারেন্ট ব্যালেন্স ইজ, এটা রুপিস, কী করবো, ডলার সিম্বল দেবো, তবে সেকেন্ড ব্র্যাকেট দেবো। ওকে, এখন আবার রান করছি, তাহলে এখন সিনট্যাক্স এরর কোথায় হয়েছে, এখানে এটা শেষ করিনি। ইওর কারেন্ট ব্যালেন্স ইজ এটা। আচ্ছা, এবার বলো তো, এই যে লেখাটা আছে না, আর এই যে লেখাটা আছে, আর এই যে লেখাটা আছে, সেম লেখা না, তাই তো? তো এর অ্যাকচুয়ালি কী করছে, এটাকে প্রিন্ট করলে তো ব্যালেন্স দেখাচ্ছে, এটা যদি প্রিন্ট করি তাহলে তো ব্যালেন্স দেখাচ্ছে। তাহলে এখন এটাকে যদি কপি করি, এই ফাংশনটাকে আরেকটা ফাংশনের মধ্যে আমরা লিখতে পারি। এখানেও দেখো একই কথা লেখা আছে না, ইওর কারেন্ট ব্যালেন্স ইজ এটা, এই লাইনটা আর এই লাইনটা সেম লাইন না? তাহলে আমাদের এই এত বড় লাইন না লিখে আমরা এখানে এটাকে প্লেস করে দিতে পারি। একটু মাথাটা ঘেটে গেল। আচ্ছা, এই ব্যালেন্স চেকের মধ্যে যেটা আছে সেই ভ্যালুটা এখানে দেখা যাবে। হ্যাঁ, তো যখনই আমি ডিপোজিট করব না, এই ফাংশনটা একবার কল হয়ে যাবে, যখন এটাকে উইথড্র করব তখন একবার এই ব্যালেন্স চেকটা কল হবে, মানে এইটা। কারণ এত বড় লাইন লেখার থেকে একটা ফাংশন বানিয়ে নিলাম। আবার এতে করে কি সুবিধা হলো, আমি ইচ্ছা খুশি আবার ব্যালেন্স চেকও দেখতে পারি। আমি যে প্রত্যেকবার গিয়ে যে শুধুমাত্র ডিপোজিট করলে তখনই দেখতে পাচ্ছিলাম, না চেক করলে শুধু তখন দেখতে পাচ্ছি। হ্যাঁ, আমি উইথড্র করছি বা ডিপোজিট করছি তখনই মাত্র ব্যালেন্স দেখতে পাচ্ছি, কিন্তু আমি শুধু ব্যালেন্স দেখতে চাই যে আমার ব্যালেন্স কত আছে। আমি কোনো ডিপোজিট করবো না, কিচ্ছু করবো না, আমাকে শুধু ব্যালেন্স বলো, সেটার উপায় ছিল না। এখন আমরা একটা উপায় বানিয়ে ফেলেছি, একটা ফাংশন বানিয়ে, এটাকে কল করলে আমি যতবার কল করবো ততবার আমাকে ব্যালেন্স দেখাবে। ওকে, আচ্ছা, এখন ব্যালেন্স চেক করলাম, কারেন্ট ব্যালেন্স এটা। ওকে, আচ্ছা, এটাকে একটা সিম্বল দিই কিছু, যাতে এটা ডিফারেন্ট সেটা বোঝা যায়, যে এটা শুধু একা যেটা আছে এটা হলো সেই মানে সিঙ্গেল যেটা, সেটা এরকম একটা সিম্বল দিই। এই যে এটা, যে ব্যালেন্স চেক করার পরে এই দাগটা আসছে, এটা হলো এই ফাংশন দুটো, ডিপোজিট আর এটা উইথড্র, এটা শুধু ব্যালেন্সটা। আচ্ছা, এবার আমি এখানে এসে ডিপোজিট করলাম আবার। ওকে, এবার যদি 1000 টাকার জায়গায় আমি দিলাম এখন 2000 টাকা, এখন তাহলে কত দেখাবে? হিসাব ঠিক আছে, হিসাব মিলছে, মিলছে কিনা? হ্যাঁ, কিন্তু দেখো ব্যালেন্স 900 টাকাই আছে। 900 আর এই 1000 জমা করলো, 2000 জমা করলো। এটা তো কারেন্ট ব্যালেন্স 900 টাকা, কিন্তু এখন কারেন্ট ব্যালেন্স কত দেখাচ্ছে? এখন 2900 টাকা। কিছুক্ষণ আগে দেখাচ্ছিল 900 টাকা, কিন্তু এটার পরে আমি শুধু জানতে চাইনি যে আমার শুধু ব্যালেন্স কত আছে সেটা দেখাও। এখন আমি এরপরে গিয়ে আবার জানতে পারবো। ওকে, তো এটা করলে কি সুবিধা হলো, এখন দেখাচ্ছে। এতে করে সুবিধা হলো, আমি যদি এইগুলো কখনো ডিপোজিট না করি, তোমার যেটা কনফিউশন এখনো মাথায় আছে আমি সেটা ক্লিয়ার করে দিচ্ছি। আমি যদি শুধু ব্যালেন্স দেখতে চাই, আমি টাকা জমা দিলাম না, আমি টাকা তুললাম না, কিচ্ছু করলাম না, আমি বললাম শুধু আমাকে ব্যালেন্স বলো, আমি ব্যাংকের অ্যাকাউন্ট খুলেছি, আমার এখন ব্যালেন্স কত আছে, কত দেখাবে? এখন দেখাবে 0 0 টাকা। ওকে, আমি এটাকে যতবার এই ফাংশনটাকে কল করব ততবার বলবে 0 টাকা আছে তোমার অ্যাকাউন্টে, ততবার বলবে 0 টাকা। কারণ কি? কারণ আমি তো শুধুমাত্র এই লাইনটুকুই কল করছি, অ্যাকচুয়ালি ফাংশন কিছুই না। এই যে এই লাইনটা, এত বড় লাইনটা লিখতে হচ্ছিল তো, তার বদলে আমি এই লাইনটা লিখছি। এখন তুমি বলতেই পারো যে অ্যাকচুয়ালি গল্প তো এটা থেকেই হচ্ছে, এটা তো কনসোল লক করে দিলেই হতো, এত বড় করার কি দরকার ছিল? কারণ ফাংশন তখনই বানাতে হয় যখন এইটুখানি জিনিস আমার বারবার প্রয়োজন হবে।
দেখো এই লাইনটা এখানে একবার লেখার প্রয়োজন হলো, এখানে একবার প্রয়োজন হলো, এখানে একবার প্রয়োজন হলো, হলো কি না? তো বারবার এই লাইনটা লেখার দরকার নেই, এই ফাংশনটাকে কল করে দিলাম, হয়ে গেল। ওকে, এর পরের যে ক্লাসটা হবে সেই পরের ক্লাসে আমরা চেক করে দেখব কেউ যেন যে অ্যামাউন্টটা তুলতে যাচ্ছে সেই অ্যামাউন্টটা তার ব্যালেন্স যেন থাকে। মানে আমার কাছে 1000 টাকা আছে, হ্যাঁ আমি 1400 টাকা তুলতে চলে গেলাম, হবে না, এরর দেখাবে। কেউ হয়তো ইনসাফিসিয়েন্ট ব্যালেন্স দেখাবে, কেউ হয়তো ডিপোজিট করলো 0 টাকা ডিপোজিট করতে চলে গেল, তো তখন আমরা মেসেজ দেখাবো যে মিনিমাম 100 টাকা ডিপোজিট করতে হবে, তার নিচে করা চলবে না। তো এই টাইপের জিনিসগুলো কীভাবে করব, এই ফাংশনের সঙ্গে জুড়বো একটা একটা করে। আর এই ফাংশনের জন্য আবার দেখা যাক অন্য কি কোনোভাবে ব্যালেন্স দেখা যায় কি না। তারপরে এই প্রজেক্টটাকেই বড় করব টেনে টেনে, তারপরে বলবো যে তোমার নাম বলো আগে, নাহলে ব্যালেন্স দেখাবো না, নাহলে যে কেউ এসে টাকা ডিপোজিট বা উইথড্র করবে, নাম বা পাসওয়ার্ড বলবো এই পাসওয়ার্ডটা দাও, এই পাসওয়ার্ডটা ম্যাচ করে দেখবো, যদি ম্যাচ হয় তবে আমরা উইথড্র করতে দেবো, নাহলে দেবো না। তো ওই একটু একটু করে ফাংশন বাড়িয়ে বাড়িয়ে একটা বড় প্রজেক্ট বানিয়ে ফেলবো। আচ্ছা, এবার আরেকটা সমস্যা আছে এখানে। কি সমস্যা? এই যে ব্যালেন্সটা আছে, এই ব্যালেন্সটা বাড়বে বা কমবে, কিভাবে কমবে? আমরা যদি এই ফাংশনটাকে কল করি তাহলে, কারণ এখান থেকে তো জুটছে, এই যে যোগ চিহ্ন আছে, এখান থেকে তো কমছে। কিন্তু এখন কি সমস্যা আছে জানো? এই ব্যালেন্সটাকে তুমি বাইরে থেকে যদি জুড়ে দাও, এই ফাংশন নাও লেখো, তাহলেও কাজ করবে, কারণ ও তো বাইরে আছে। ও তো বাইরে আছে না। এই কনসেপ্টটা কিন্তু ক্লিয়ার করতে হবে। এখন যদি ব্যালেন্স এখানে লিখে দিই 500, তো দেখো 500, কিন্তু আমি একটা জায়গাতেও কিন্তু ডিপোজিট করিনি 500, তাও বেড়ে যাচ্ছে। তার মানে কি এই যে ফাংশনটার উপর ডিপেন্ডেন্ট, তাহলে এটাকে ব্লক করে ফেলতে হবে যেন এই ফাংশনটার অ্যাক্সেস না করতে পারে যে কেউ। ওকে, তো কত ধরনের প্রবলেম রয়ে গেছে এখন, এই প্রবলেমগুলোই সলভ হবে। এইগুলোই কিন্তু আমাদের অন্যান্য সময় গিয়ে ফেসে যেতে হয় বিভিন্ন প্রজেক্ট করার সময়। ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্ত থাক, আবার পরের ক্লাসে বাকিটা হবে।